আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি RTV দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি আফসানা সুরাইয়া। চীনে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় সফরে দিনভর চীনে ব্যস্ত সময় কাটাবেন সরকার প্রধান। মঙ্গলবার সকালে দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট এবং সিইওর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। স্থানীয় সময় বিকেলে জলবায়ু বিষয়ক সেমিনারে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এছাড়াও চীনের স্টেট কাউন্সিলের প্রিমিয়ার কর্তৃক স্বাগত সংবর্ধনায় যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এই সফরে চীনের সাথে বাংলাদেশের বাণিজ্য, অবকাঠামো, শিল্পায়ন, জ্বালানি, ডিজিটাল অর্থনীতি ও প্রযুক্তি খাতে দুই দেশের সম্পর্ক আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এর আগে মালয়েশিয়া সফর শেষে সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যায় চীনে পৌঁছান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী সফরের সবশেষ খবর চীন থেকে জানাচ্ছেন সহকর্মী মাইদুর রহমান রুবেল। সকাল থেকে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি চীনের ডালিয়ান প্রদেশে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাথে বৈঠকটি সম্পন্ন করেছেন। সেখানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট এবং সিইওর সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এরপর একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানেও বেশ কিছু স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। বাংলাদেশে চীনের বিনিয়োগকে নিশ্চিত করতে চায় বাংলাদেশের নতুন সরকার, এমনটি জানিয়েছেন তার সফর সঙ্গীরা। মূলত আমরা যেটি জানতে পেরেছি যে এখন তিনি মধ্যাহ্নভোজে আছেন। মধ্যাহ্নভোজ শেষ করে তিনি সেইখানে তাকে আরও একটি সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে। এছাড়া জলবায়ু পরিবর্তন নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে আজকে, এবং সেটি শেষ করে আজকের দিনের কর্মসূচি শেষ করা হবে। এবং আগামীকাল ডালিয়ান প্রদেশে বেশ কিছু অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা রয়েছে। এবং আগামীকাল দুপুরের পর মধ্যাহ্নভোজ শেষ করে একটি হাই স্পিড বুলেট ট্রেনে করে ডালিয়ান থেকে বেইজিংয়ে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারপরে আগামীকালকার দিনের কর্মসূচি শেষ হওয়ার পর আগামী পরশু দিন এই এলাকায় বেইজিংয়ে মূলত কয়েকটি বাণিজ্যের চুক্তির হওয়ার কথা রয়েছে। এছাড়া আসলে চীনের বিনিয়োগ বাংলাদেশে নেওয়ার জন্য জোর প্রচেষ্টা রয়েছে নতুন সরকারের। তারা বলছেন যে বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশের অর্থনীতিকে ভেঙে দিয়েছে বিগত সরকার, যেই কারণে নতুন করে ঢেলে সাজাতে বা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলিকে আরও গুরুত্ব দিয়ে চীনের সহযোগিতা চাইছেন বাংলাদেশের সরকার। এবং এইখানে চীনের কমিউনিস্ট পার্টির সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথেও একটি গুরুত্বপূর্ণ বৈঠকের কথা রয়েছে। বেশ কিছু চুক্তি, সমঝোতা স্মারক সহ বেশ কিছু বিষয় নিয়ে এই সফরকে বেশ গুরুত্বপূর্ণ হিসেবে মনে করা হচ্ছে। এবং এই সফর থেকে বিএনপি তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করার জন্য কাজ করবে। চীনের সাথে বাংলাদেশের যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বা বড় বড় যে প্রকল্পগুলো, তিস্তা ব্যারেজ, পদ্মা দ্বিতীয় সেতু, মংলা বন্দর সহ আরও বেশ কিছু প্রকল্প নিয়ে কাজ করা হচ্ছে বলে জানা গেছে। এবং বাংলাদেশে নতুন করে একটি বড় রেল প্রকল্পের কথাও কিন্তু এখন পর্যন্ত শোনা যাচ্ছে। এবং এই সফর শেষ করার পর এবং আজকে বিকেলে আমরা জানতে পেরেছি, আজকে বিকেলে 6টা নাগাদ চীনের স্থানীয় সময় 6টা নাগাদ একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে ডালিয়ায়। এবং সেইখান থেকে হয়তো জানা যাবে যে আজকের দিনের কী চুক্তি বা কী সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এবং সবশেষ আমরা এইখান থেকে জানতে পারবো যে চীন থেকে বাংলাদেশের অর্জন কতটুকু। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে রাজধানীতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সকাল থেকেই কারওয়ান বাজার, পান্থপথ, গুলিস্তান ও ধানমন্ডি সহ বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে পুলিশ সদস্যরা। কোথাও কোথাও রাখা হয়েছে ভারী সাজোয়াজান। ডিএমপি জানিয়েছে ঢাকার 200টি স্পট ঘিরে বিশেষ সতর্কতায় রয়েছে প্রশাসন। মোতায়েন করা হয়েছে 18,000 পুলিশ সদস্য। এদিকে সকালে ধানমন্ডি 32 নম্বরে নিষিদ্ধ আওয়ামী লীগ প্রতিহতের কর্মসূচি থেকে গণমাধ্যম কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। সাংবাদিকদের দাবি, হামলাকারীরা জামায়াতের স্থানীয় নেতাকর্মী ছিলেন। এই স্বৈরাচার এবং ফ্যাসিস্টরা আবারও গর্ত থেকে উকি দিয়ে তারা এদেশের মানুষকে ভয় ও ভীতি সৃষ্টি করার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তারা তাদের হুঙ্কার দিয়ে যাচ্ছে। বাংলাদেশে জামাত ইসলামী ছাত্র শিবির এবং আজকে বলে রাখি মহিলা জামাত ছাত্রী সংস্থা সহ যারা আছে, এরা জীবিত থাকতে বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসন হতে দেব না। এক পর্যায়ে হাতাহাতি শুরু হলো। হাতাহাতি শুরু হওয়ার পর দৈনিক সকালের একজন সাংবাদিক আছে, তাকে মেরে পুরোপুরি রক্তাক্ত করছে, একদম নাক টাক ফাটিয়ে তার সারা শরীর দিয়ে নাক দিয়ে ব্লাড পড়ছে। এবং
আওয়ামী লীগকে আবারও প্রাসঙ্গিক করার চেষ্টা হচ্ছে জনগণকে নিয়ে, তা প্রতিহত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয় উপদেষ্টা ও বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের নাশকতা প্রতিহত করতে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে একথা বলেন তিনি। রিজভী বলেন, ফ্যাসিবাদ আবার কচুরিপানার মতো উকি দিচ্ছে, আবারও দেশকে দিল্লির গোলাম হতে দেয়া হবে না। গুমখুনের রাজনীতি দেশে আর ফিরে আসবে না বলেও জানান তিনি। জনগণের স্বতঃস্ফূর্ত ম্যান্ডেটের মধ্যে দিয়ে জনাব তারেক রহমানের সরকার, গণতান্ত্রিক সরকার, সেই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্তের তারা বেড়াজাল বোনার চেষ্টা করছে। আবার গুমের রাজত্ব ফিরে আসবে, জনগণ সেটা সমর্থন দেবে? আবার ক্রস ফায়ার ফিরে আসবে, জনগণ সেটাকে সমর্থন দেবে? দর্শক, এই মুহূর্তে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আছেন আমাদের সহকর্মী শামীম চৌধুরী, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। শামীম, বিএনপির কর্মসূচির সবশেষ কি তথ্য রয়েছে, কি দেখতে পাচ্ছেন, জানাবেন সে বিষয়ে বিস্তারিত। সুরাইয়া, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ আজকে আওয়ামী লীগের 23 জন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। আর এই প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশের বিভিন্ন অঞ্চলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মিছিল মিটিং করেছে, এমনটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি। এই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আজকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যে কোনো নাশকতা হতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে। এ কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সতর্ক অবস্থায় আছে। তারই পরিপ্রেক্ষিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি এবং তার সহযোগী সংগঠন, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছে এবং তারা বলছেন যে আওয়ামী লীগের যদি কোনো নেতাকর্মী কোনো নাশকতা সংক্রান্ত কোনো কার্যক্রমে করতে চায়, সেক্ষেত্রে তারা সেটা প্রতিহত করে আইন শৃঙ্খলা রক্ষাকারীর হাতে সোপর্দ করবে। এই মুহূর্তে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পাশাপাশি এখানে রয়েছে জুলাই যোদ্ধারা। আমরা দেখেছি যে রাজধানীর বিভিন্ন অঞ্চল এলাকায় মোটর বাইক শোভাযাত্রার মাধ্যমে আওয়ামী লীগ যদি কোনো নাশকতা করতে চায় সেটি প্রতিহতের জন্য তারা রাস্তায় নেমেছে। আমরা এমন একজনকে পেয়েছি, এমন একজন জুলাই যোদ্ধাকে। কেন আপনারা মূলত আজকে এখানে মিছিল করেছেন বা মোটর বাইক শোভাযাত্রা নিয়ে রাস্তায় বের হয়েছেন? একটি বিষয় আমরা অত্যন্ত কষ্টের সাথে বলছি। 17 বছর 18 বছর পরে একটি নির্বাচন হয়েছে, যেখানে বাহিরের কান্ট্রি থেকে সমস্ত বহির্বিশ্ব বলেছে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হয়েছে। যেসব ফ্যাসিস্টরা আমার সহযোগিতাকে অঙ্গহানি করেছে, যেসব ফ্যাসিস্টরা আমার সহযোগিতাকে চোখ নিয়ে গিয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে গিয়েছে খুনি ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ স্বৈরাচার হাসিনা, তার লালিত গুন্ডা পান্ডারা বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করছে, জনগণকে তার পাক স্বাধীনতার থেকে বিভিন্নভাবে বাধা প্রদক্ষিণ করছে। আমরা বিগত দিনে কিছুদিন ধরে দেখছি তারা ছোট ছোট মিছিল দিচ্ছে, জয় বলছে, এখানে 1 মাইল দূরে যে বলছে বাংলা। যারা রাজপথে দাঁড়ানোর শক্তি রাখে না, সাহস রাখে না, তারা জনগণকে দুর্ভোগ দুর্দশা করার জন্য রাজপথে নামছে। আমরা জনগণের এবং এই আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা সহযোগিতা করতে চাই। যারা আমার সহযোদ্ধাদের অঙ্গহানি করেছে, এই গুম খুন হত্যা নির্যাতনের নেপথ্যে ছিল সেই ফ্যাসিস্ট হাসিনার কোন দোসররা এই রাজপথে আর দাঁড়াতে দেব না। আমার জুলাই যোদ্ধারা, আমরা 17 বছর 18 বছর রাজপথে ছিলাম, আমরা এখনো রাজপথে তাদেরকে প্রতিহত করব। আপনারা দেখছিলেন যে এখানে যাতে কোনো প্রকার নাশকতা ঘটাতে না পারে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, সে কারণেই বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি জুলাই যোদ্ধারাও এই রাস্তায় রয়েছেন। তারা বলছেন যদি এরকম কোনো ঘটনা তারা দেখতে পান তাহলে তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করবেন। তো আফসানা, এই ছিল নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তী সংবাদে আপনাকে আপডেট জানিয়ে দেব। জি, ধন্যবাদ শামীম আপনাকে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মসূচি নিয়ে মাঠে নামলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। তিনি বলেন, দলটির প্রচুর টাকা আছে, তা দিয়ে নাশকতা করতে পারে, সেজন্য সরকার সতর্ক। সচিবালয়ের সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর প্রসঙ্গে তিনি বলেন, দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্যের আলাপ হয়েছে, শ্রমবাজার খোলার বিষয়ে আশাবাদী সরকার। সিলেটের ডিসি সারোয়ারকে বদলি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মাজার সংক্রান্ত ইস্যু নয়, সিলেটের ডিসি সারোয়ারের বদলির বিষয় রাষ্ট্রীয়। আওয়ামী লীগ দলটা নিষিদ্ধ হবে কি হবে না এই জিনিসটা একটু ক্লিয়ার করে রাখা দরকার। সেটা নির্ধারিত হবে আদালতে, আইসিটিতে। তারা মানবতা বিরোধী অপরাধে যুক্ত ছিল কি ছিল না সেই বিচারের পর নির্ধারিত হবে। যেটা হয়েছে ওই পর্যন্ত যেহেতু তারা বিচারাধীন থাকবে, সেই পর্যন্ত তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে সন্ত্রাস দমন আইন 2009-এর অধীনে। সো তারা কর্মসূচি নিষিদ্ধ। এই দলটা এখন যে কোনো কর্মসূচি নিয়ে যদি মাঠে নামতে চায়, সে তারা একটা আইন ভঙ্গকারী কাজ করছে। নিষিদ্ধ একটি দলের কার্যক্রম চোখে পড়া জাতির ব্যর্থতা বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। বলেন, জনগণের বিপক্ষে গিয়ে কার্যক্রম পরিচালনা করায় একটি রাজনৈতিক দল পরিত্যক্ত, জনগণ কর্তৃক বর্জিত এবং সর্বশেষ নিষিদ্ধ হয়েছে। সকালে মুন্সিগঞ্জে সিরাজুদ্দিন খানের রেলপথ মন্ত্রণালয়ের এক বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, জনগণের দাবি ও গণঅভ্যুত্থানের মাধ্যমেই দলটি নিষিদ্ধ হয়েছে। এ সময় রেলের জমিতে চলতি বছর 1,60,000 গাছ রোপণের পরিকল্পনার কথাও জানান রবিউল আলম। একটা নির্দিষ্ট সংগঠনের তৎপরতা যদি চোখে পড়ে, এটা জাতির ব্যর্থতা। একসময় একটা রাজনৈতিক দল ছিল এবং জন আকাঙ্ক্ষা এবং জনগণের প্রতিপক্ষ হয়ে ফাংশন করতে গিয়ে আজকে পরিত্যক্ত, জনগণ কর্তৃক বর্জিত, সর্বশেষ নিষিদ্ধ। তো নিষিদ্ধ মানে নিষিদ্ধই, এবং জাতি নিষিদ্ধ হওয়ার জন্য গণ অভ্যুত্থান করেছে, দেশ থেকে ভেগে যেতে বাধ্য করেছে। জনগণ রাজনৈতিক দলের বৈধতা দেয়, আইন এবং জনগণ একত্রিত করে সমন্বিতভাবে। এখন জনগণও তাদেরকে নিষিদ্ধ করেছে এবং আইনও তাদের নিষিদ্ধ করেছে। অতএব নিষিদ্ধ কোনো বিষয় নিয়ে কথা না বলেছিল। আওয়ামী লীগ আমলে সংঘটিত গুম খুনের বিচারের দাবিতে রাজধানীতে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। বিকেল 5টায় রাজধানীর বিজয়নগরে সমাবেশ হবে। সেখানে 11 দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। এছাড়া আগামী 4 জুলাই সারা দেশের সব জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে 11 দল। গতকাল সোমবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও 11 দলীয় জোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ এই কর্মসূচির ঘোষণা করেন। এবার অন্যান্য প্রসঙ্গ। উজান থেকে নেমে আসা ঢল ও বৃষ্টিপাতে কুড়িগ্রামের দুধকুমার, ধরলা ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। অপরদিকে তিস্তা নদীর পানি স্থিতিশীল রয়েছে। তবে সবকটি নদ নদীর পানি এখনও পর্যন্ত বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কুড়িগ্রামের পানি উন্নয়ন বোর্ড বলছে, আগামী 48 ঘন্টা এসব নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার প্রবাহিত হতে পারে। এতে চরাঞ্চল ও নির্মাঞ্চলে পানি প্রবেশ করে স্বল্পমেয়াদী বন্যার সৃষ্টি হতে পারে। এদিকে বর্ষা মৌসুমের শুরুতেই ভয়ঙ্কর রূপ দেখাতে শুরু করেছে রাজবাড়ীর পদ্মা ও মাদারীপুরের আড়িয়াল খাঁ নদী। দুই জেলার কয়েকশো পরিবার এখন নদী ভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছেন। কোথাও বিলীন হচ্ছে ফসল জমি, কোথাও বসতভিটা। ঝুঁকিতে ফেরিঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে এই বিষয়ে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের ঢাকায় প্রবেশদ্বার দৌলতদিয়া ফেরিঘাট। তবে বর্ষার শুরুতেই পদ্মার তীব্র ভাঙনে হুমকির মুখে গুরুত্বপূর্ণ এ নৌপথের 1 থেকে 5 নম্বর ফেরিঘাট। শুধু ফেরিঘাট নয়, পদ্মার আগ্রাসনে দেবগ্রাম ইউনিয়নের বিস্তীর্ণ ফসলি জমিও হারিয়ে যাচ্ছে নদীগর্ভে। শত শত বসতবাড়ি, স্কুল, কলেজ, মসজিদ ও মাদ্রাসাও ভাঙনের হুমকিতে। স্থানীয়দের অভিযোগ, বর্ষা মৌসুমে নামমাত্র জিও ব্যাগ ফেলা হলেও ভাঙন রোধে নেওয়া হয় না স্থায়ী কোনো উদ্যোগ। ফলে প্রতি বছরই নদীগর্ভে বিলীন হচ্ছে নতুন নতুন এলাকা। 2011 সালে আমাদের ওই কিয়ামউদ্দিন মন্ডল পাড়া ওইখান থেকে ভাঙলো, ভাঙার পরে আবার এদিকে আসলাম, এদিক থেকেও ভাঙছে। কোনো নদী শাসনের কাজ চলতেছে না। যদি আমরা জিজ্ঞেস করি, খালি কয় বাজেট নাই, বাজেট নাই। পাশে বাড়ি ঘর ছিল, এগুলো কিছু ভাঙতেছে, আমাদের খুব অসুবিধা, আমরা নদী শাসন চাই। ভাঙনের তীব্রতা আরো বাড়লে ফেরি চলাচল ব্যাহত হওয়ার শঙ্কা সংশ্লিষ্ট কর্মকর্তারও। এই মুহূর্তে ফেরি চলাচল স্বাভাবিক আছে, তবে আমি আপনাকে যেটি বলছি তা হচ্ছে 3 নম্বর এবং 4 নম্বর ঘাট এলাকায়
নদীর ভাঙন দেখা দিয়েছে। একই চিত্র মাদারীপুরের কালকিনি উপজেলাতেও আড়িয়াল খাঁ নদীর ভয়াবহ ভাঙনে উপজেলার বাঁশগাড়ি ও পূর্ব এনায়েতপুর ইউনিয়নের কয়েকশো পরিবারের দিন কাটছে চরম দুশ্চিন্তায়। প্রতিদিনই নদী গর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা। বছরের পর বছর ধরে চলা এ ভাঙনে দিশেহারা নদী পাড়ের বাসিন্দারা। বাড়ি ভেঙে গেছে, এখন যে বাড়ি আছে সেই বাড়িও নদীতে ভাঙ্গার উপকূল। সরকার যেন আমাকে উদ্ধার করে, আমাকে জানি গাং বান্ধিয়ে দেয়। সম্প্রতি ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। পানি সম্পদ মন্ত্রী এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী দুইজনে এই ব্যাপারে খুবই আন্তরিক। আমি তাদের সাথে দেখা করেছি, মাননীয় প্রধানমন্ত্রী আন্তরিক। আমরা ইনশাল্লাহ এই নদী ভাঙন রোধ করতে পারবো। শুধু আশ্বাস নয়, নিজেদের বসতভিটা ও জীবন জীবিকা রক্ষায় দ্রুত দৃশ্যমান পদক্ষেপ দেখতে চান ভুক্তভোগীরা। সুলাইমান কবির, RTV। দেশের সবচেয়ে বেশি মদের বারের লাইসেন্স দেয়া হয় বিগত আওয়ামী লীগ সরকারের আমলে। 1959 সাল থেকে 2015 সাল পর্যন্ত দীর্ঘ 56 বছরে মাত্র 88টি প্রতিষ্ঠানকে বারের লাইসেন্স দেওয়া হয়েছিল। 2016 সালের পর থেকে 2024 সাল পর্যন্ত মাত্র 8 বছরে আরও 89টি প্রতিষ্ঠান লাইসেন্স পায়। মদ আমদানি, সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে নির্ধারিত কর পরিশোধ বাধ্যতামূলক। তবে বেশিরভাগ প্রতিষ্ঠান প্রকৃত বিক্রির তথ্য গোপন করে ফাঁকি দিচ্ছে বিপুল অঙ্কের রাজস্ব। হাসান মাহমুদের ধারাবাহিক রিপোর্টের আজ থাকছে শেষ পর্ব। সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিক প্রভাবে মদের বারের লাইসেন্স পায় বেশ কিছু প্রতিষ্ঠান। শুধু 2019 সালেই দেওয়া হয় 30টি বারের লাইসেন্স। বনানীর প্ল্যান বি রেস্ট্রো অ্যান্ড বার, এই বারের লাইসেন্স নেয় শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসকের ছেলে আওয়ামী লীগ নেতা আসিফ মোহাম্মদ নূর সহ 6 ব্যক্তি। আওয়ামী লীগ সরকার পতনের পর পাল্টে ফেলা হয় ট্রেড লাইসেন্স সহ প্রয়োজনীয় কাগজপত্র। আড়ালে বহাল রয়ে গেছে পূর্বের মালিকরা, লেনদেন করা হচ্ছে আগের ব্যাংক হিসাবগুলোতেই। নিয়মনীতির তোয়াক্কা না করে বার কাউন্টারের ভিতরে বসে মদ্যপান করে এই বারের মালিকরা। এখানে চলে সকল অসামাজিক কর্মকাণ্ড। পারমিটবিহীন এক ব্যক্তিকে মদ্যপান করে গেটের বাইরে পড়ে থাকতে দেখা যায়। বেশ কিছু বারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে আওয়ামী সরকারের আমলে অনিয়ম, চাঁদাবাজি, ট্যাক্স ফাঁকি, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে প্রায় কয়েক হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের। এই তালিকায় রয়েছে রক ক্যানভাস রেস্টুরেন্ট অ্যান্ড বার, কিংফিশার রেস্টুরেন্ট অ্যান্ড বার, প্ল্যান বি রেস্ট্রো অ্যান্ড বার, ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড বার। বৈধ বারের আড়ালে অবৈধ কার্যকলাপে বাংলাদেশ গভর্নমেন্ট রেভিনিউ লস করতেছে অর্ধ শত কোটি টাকা। এ বিষয়ে ক্যামেরার সামনে কেউ কথা বলতে রাজি না হলেও রক ক্যানভাস রেস্টুরেন্ট অ্যান্ড বারের ম্যানেজার রঞ্জিত বালা বলেন, এসব অভিযোগের কোনো সত্যতা নেই। দুর্নীতি দমন কমিশন অফিসে গিয়ে অফিসার মিস্টার আনিস, আমি ওনার সাথে কথা বলেছি, ওনাকে রিপোর্ট করেছি যে আমি যদি ব্ল্যাক মানির মালিক হয়ে থাকি তাহলে আমার বাড়িতে গিয়ে একবার ঘুরে আসুক। সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তহিদুল হক বলেন, বারগুলো যে ধরনের অস্থিরতা সৃষ্টি করছে এটা সমাজ, সংস্কৃতি এবং ধর্মীয় বোধবহির্ভূত আচরণ। সমাজে সুদূরপ্রসারী প্রভাব ঠেকাতে এর লাগাম টেনে ধরা প্রয়োজন। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর যদি যথাযথভাবে মনিটরিং বা পর্যবেক্ষণের কাজটি করত, যারা নিয়ম মানছে না তাদের লাইসেন্স বাতিল করা সহ আইনগত ব্যবস্থা গ্রহণ করত, তখন আজকে যে অবস্থায় এসে দাঁড়িয়েছে এই অবস্থাটা তখন হতো না। মদের বারগুলোতে কোনো অনিয়ম হচ্ছে কিনা, কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ হচ্ছে কিনা, এটি যে বা যারা দেখবেন তাদের কেউ কেউ এখান থেকে আর্থিক সুবিধা সহ অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে থাকেন বলে অভিযোগ আছে। বলেন, নারীদের অধিক উপার্জনের লোভ দেখিয়ে তাদের নানাভাবে অসামাজিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত করা হয়। এর লাগাম টানতে হলে আইন শৃঙ্খলা বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযান প্রয়োজন। ব্যবস্থা গ্রহণে যত বেশি বিলম্ব হবে, এই অনিয়মের মাত্রা এবং ভয়াবহতা তত বেশি বাড়বে। যতটুকু এর বিস্তার ঘটেছে এর লাগাম টেনে ধরা দরকার। হাসান মাহমুদ, RTV, ঢাকা। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্ত। জেলা সংবাদ বিকেল 4:05টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।